আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আস্থা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 4। ড্রাকনিসের রাজকীয় চেম্বারে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। গাঢ় সবুজ সিল্কের পর্দাগুলো ভারী বাতাসে অল্প দুলছিল, আর মেঝের মোহনীয় কারুকাজ যেন সেই স্থবির পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। 2 দিন পর জ্যাসপারকে অবশেষে মুক্তি দেওয়া হলো, তবে তাকে ড্রাকনিসের সামনে ডেকে আনা হলো। জ্যাসপার দাঁড়িয়েছিল দৃঢ় আর গম্ভীরভাবে। তার অলিভ গ্রিন চোখে ছিল এক ধরনের অব্যক্ত ক্রোধ আর বিভ্রান্তি। ড্রাকনিস এক হাত সিংহাসনের পাশে রাখা অজস্র পুঁথির মধ্যে একটি তুলে নিয়ে পড়ছিলেন। তার লম্বা শীতল চেহারায় কোনো বিশেষ ভাব প্রকাশ পাচ্ছিল না। জ্যাসপার, মাই সান, ড্রাকনিস ধীর অথচ গম্ভীর কণ্ঠে শুরু করলেন, তুমি জানো তোমার শক্তি শুধু তোমার নয়, এটা আমাদের পুরো রাজ্যের ভবিষ্যৎ। তুমি শুধু ভেনাসের একটা রাজ্যের প্রিন্স নও, তুমি গোটা ভেনাসের প্রিন্স। কিন্তু তুমি যে পথ বেছে নিয়েছিলে তা আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারত। জ্যাসপারের কথা বলার জন্য মুখ খুলতে চাইলেও ড্রাকনিস তাকে হাত তুলে থামিয়ে দিলেন। শোনো জ্যাসপার, ড্রাকনিস কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি জানি তুমি ফিওনার প্রতি দুর্বল ছিলে, কিন্তু এই দুর্বলতা, এই ভালোবাসা তোমার এবং তার উভয়ের জন্য বিপদ হতে পারত। তুমি ফিওনার স্মৃতি মুছে দিয়েছ, সে তোমাকে আর মনে রাখেনি, আর এটাই তার জন্য শ্রেষ্ঠ। তার জীবন এখন অন্য পথে এগোবে। জ্যাসপার শ্বাসরুদ্ধকর অবস্থা নিয়ে যে ড্রাকনিসের কথা শুনছিল, তার মুখ শক্ত হয়ে উঠল, কিন্তু সে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না। ড্রাকনিস তার আসন থেকে উঠে দাঁড়ালেন। তার লম্বা চেহারা যেন এক পর্বতের মতো দৃঢ় আর অপরাজেয়। তিনি ধীরে ধীরে জ্যাসপারের দিকে এগিয়ে এলেন। জ্যাসপার, ফিওনার জন্য একটা জীবন ঠিক করা হয়েছে। তার গ্র্যান্ডফাদার চেন সিং নিশ্চিত করেছেন যেহেতু এই বিয়েটা তার মঙ্গলের জন্য সঠিক। তুমি এটা মেনে নিতে পারো বা না পারো, কিন্তু আমার সম্মান তোমার হাতে। তুমি জানো ভেনাসের রাজা হিসেবে আমি যদি নিজের কথা রাখতে না পারি তাহলে এই রাজ্যের ভরসা ভেঙে যাবে। রাজা জারেনের কাছে আমি কথা দিয়ে ফেলেছি, তুমি এলিসাকে বিয়ে করবে। ড্রাকনিস থেমে এক মুহূর্তের জন্য জ্যাসপারের দিকে তাকালেন। তার চোখের গভীরতা থেকে ছড়িয়ে পড়ছিল এমন এক শক্তি যা জ্যাসপারকে স্তব্ধ করে রেখেছিল। যদি তুমি আমার সিদ্ধান্তে বিরোধিতা করো মাই সন, তাহলে আমার সম্মান থাকবে না। রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। আমি তোমাকে এই কথা জানিয়ে দিচ্ছি যে যদি তুমি এই সিদ্ধান্ত না মানো, তবে আমি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে ফেলবো। আমাকে আর খুঁজে পাবে না। ড্রাকনিস তার কথার পর আর কিছু বললেন না। তিনি হনহন করে কক্ষ থেকে বেরিয়ে গেলেন, জ্যাসপারকে একা রেখে। জ্যাসপার সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের মধ্যে যে যুদ্ধ চলছিল তা চারপাশের অন্ধকার ঘনীভূত হয়ে যাচ্ছিল, আর একমাত্র শোনা যাচ্ছিল তা নিজের ধুকপুক করা হৃদস্পন্দনের শব্দ। কেন আমার জীবনটা এমন হলো? কেন সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে? জ্যাসপার ফিসফিস করে বলল, যেন সে নিজেকে প্রশ্ন করছে। তার চোখে এক ফোঁটা অশ্রু চকচক করে উঠল, কিন্তু সে দ্রুত সেটাকে মুছে ফেলল। তবু তার মনে একটি প্রশ্ন ক্রমাগত ফিরে আসছিল, ফিওনার জন্য সত্যি কি এটাই সঠিক? ফ্লোরাস রাজ্যের বাতাসে যেন দিন দিন ভারী হয়ে উঠছে। রাজপ্রাসাদের সাদা পাথরের দেয়ালগুলো যেন চাপা উত্তেজনা আর গুঞ্জনের প্রতিধ্বনিত করছে। রাজা জারেন দরবারের সেদিন আর 10টা দিনের মতো শান্ত কিছু ছিল না, কারণ একটিমাত্র খবর পুরো রাজ্যে ঝড় তুলে দিয়েছে, ফিওনা লিয়ারার সন্তান। রাজ পরিবারের অন্দরমহলে শোক আর বিস্ময় একসাথে অদ্ভুত মিশ্রণ। যে লিয়ারাকে এতদিন বন্দী করে রাখা হয়েছিল, যার সন্তান পৃথিবীর এক কোণে হারিয়ে গিয়েছিল, তার রক্ত আজ নতুন করে জীবিত হয়ে ফিরে এসেছে। ফিওনার নাম যখন শোনা গেল, পুরো দরবারের মানুষের মধ্যে তখন চাপা কৌতূহল জেগে উঠেছিল। কে এই মেয়ে? কিভাবে লিয়ারার রক্ত ধারায় সে এসেছে? কিন্তু ফিওনার আসল পরিচয় জানার পর থেকে বিস্ময় সবাই হতবাক। তার চেহারা এমন কিছু ছিল যা এক লহমা এলিসা আর সিলভার মনে ঝড় তুলে দিয়েছিল। সেই চোখ, সেই নরম মুখের অবয়ব যেন কোথাও আগে দেখা। তারা অবিশ্বাসের সঙ্গে একে অপরের দিকে তাকালো। এলিসা এক ঝটকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক করতে লাগলো। এটা কিভাবে সম্ভব? তার ঠোঁট থেকে ফিসফিস করে বের হলো। সিলভা একটু পেছনে সরে দাঁড়ালো। তার চিবুক শক্ত হয়ে গেল, চোখে রাগ আর বিভ্রান্তির মিশ্রণ। এলিসা আপু, সিলভা চাপা গলায় বলল, এটা কি আমাদের স্বপ্ন নাকি বাস্তব? ফিওনা কিভাবে ফুপির মেয়ে হতে পারে? সে তো মানুষ ছিল, তাই না? কিন্তু এখন ফিওনা তখনও বুঝতে পারছে না যে কেন এই দুজন তা কেমন ভাবে দেখছে। এলিসা আর সিলভাকে দেখে ফিওনার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল তাদের চেহারাগুলো খুব পরিচিত, কিন্তু কোথাও যেন দেখেছে তা মনে পড়ছে না। অন্যদিকে রাজা জারেন এখন পুরো বিষয়টি জানতে পারেননি। তার ধারণা ফিওনা শুধু পৃথিবীর একটি সাধারণ মেয়ে ছিল যে এতদিন মানবী ছিল, হঠাৎ ড্রাগন হয়ে ফিরে এসেছে। কিন্তু তিনি কখনোই জানতেন না ফিওনার সাথে ভেনাসের প্রিন্স, যার সাথে তার একমাত্র কন্যার বিবাহ ঠিক করা, সে জ্যাসপারের সাথে ফিওনার সম্পর্কটা কি ছিল।
অ্যালিসা গলা পরিষ্কার করে ফিওনার দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কোণে এক ধরনের রুক্ষ হাসি ফুটে উঠল। তোমার নাম ফিওনা, তাই না? ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। তুমি কি জানো তুমি আসলে কে বা পৃথিবীর কোথায় ছিলে? অ্যালিসার গলায় এক ধরনের তীক্ষ্ণতা ছিল, যেন প্রতিটি শব্দ দিয়ে সে ফিওনাকে আঘাত করতে চাইছে। ফিওনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি পৃথিবীর চীনে বড় হয়েছি একজন সাধারণ মানুষ হিসেবে, তবে আমি এখন আর আগের মতো নেই। আমি এটা জানি, এর বাইরে আর কিছুই জানি না। আমি শুধু ভেনাসে আমার জায়গা খুঁজতে এসেছিলাম। সিলভা হঠাৎ করে ঠোঁট কামড়ে হাসলো। তোমার জায়গা খুঁজতে? তুমি জানো না তুমি কত বড় রহস্য নিয়ে এসেছো। ফিওনা আরো বিভ্রান্ত হলো। তার মনে হলো এই দুই নারীর সঙ্গে তার অদৃশ্য কোনো সংযোগ আছে, কিন্তু সেই সংযোগের মানে সে নিজেও জানে না। অন্যদিকে অ্যালিসা আর সিলভা দুজনেই ভালো করে জানে ফিওনা যদি আসল সত্য জানতে পারে তবে তার জীবন কখনো আর আগের মতো থাকবে না। আর সত্যের মধ্যে লুকিয়ে আছে জেসপার, যার নাম তার ফিওনা এখনো উচ্চারণ করেনি তাদের সামনে। রাজা জারেন যখন দরবারে প্রবেশ করলেন সবাই চুপ হয়ে গেল। তিনি ফিওনার দিকে তাকালেন, তার চোখে গভীর এবং অনুরাগ, কিন্তু সেই দৃষ্টি আড়ালে লুকিয়েছিল এক কঠিন সত্য। তিনি জানতেন ফিওনাকে ভেনাসের সামনে পরিচয় করানোর পর তার জীবন আর কখনো আগের মতো স্বাভাবিক থাকবে না। রাজপ্রাসাদে দরবারের বাইরে তখন বাতাস বয়ে চলছে, কিন্তু ভেতরে যেন সময় থমকে গিয়েছে। সবাই অপেক্ষা করছে কখন ফিওনার আসল পরিচয়, তার অতীত, ভবিষ্যৎ আর তার হৃদয়ের গোপন কাহিনী প্রকাশ করতে পারবে। রাজা জারেন ধীরে ধীরে ফিওনার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে এক অদ্ভুত কোমলতা আর গভীরতা নিয়ে ফিওনার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, যেন বহুদিনের এক গোপন কথা বলার প্রস্তুতি নিচ্ছেন। ফিওনা, তিনি মৃদু গলায় বললেন, তুমি জানো আমি কে? আমি তোমার মামা, তোমার মা লিয়ারার ভাই। তুমি এই রাজ্যের অংশ, এই পরিবারের উত্তরাধিকার। কাল তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। কাল ভেনাসের একমাত্র রাজকুমার আর রাজা আমাদের দরবারে আসবেন। তাদের সামনে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই পরিচয় শুধুমাত্র তোমার নয়, আমাদের পুরো রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। ফিওনা কিছুটা বিস্মিত হয়ে রাজা জারেনের দিকে তাকালো। তার মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা। রাজকুমার, রাজা, এসবের মানে কি? তার জীবনে এমন কিছু হবে সে তো কখনো ভাবেনি। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বোঝাতে চাইল সে কিছুই জানে না। ঠিক তখনই এলিসা এক ধাপ এগিয়ে এলো। তার ঠোঁটে এক ধরনের অদ্ভুত হাসি, যা মনের গভীরে লুকানো ঈর্ষাকে স্পষ্ট করলো। ফিওনা, তুমি কি জানো এই প্রিন্সকে? ফিওনা আবারও মাথা নাড়লো, না জানালো। তার চোখে বিস্ময় আর কৌতূহল। এলিসা আর সিলভা একে অপরের দিকে তাকালো। সিলভার চোখ এক মুহূর্তের জন্য বিভ্রান্তিতে ফুটে উঠল, কিন্তু এলিসার মুখে এক ধরনের তৃপ্তি ঝরে পড়ল। এত কিছু ঘটে গেছে আর তুমি কিছুই মনে করতে পারছো না? এলিসার কণ্ঠে এক ধরনের তাচ্ছিল্য ছিল, যেন সে ফিওনার স্মৃতিভ্রংশে সন্তুষ্ট। সিলভা তখন ফিসফিস করে বলল, তাহলে কি ফিওনা সত্যি সব ভুলে গেছে, নাকি সে অভিনয় করছে? এলিসার চোখ চকচক করে উঠল। ভুলে গেলেই বরং ভালো। এবার প্রিন্সকে আর কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ফিওনা তাদের কথার কিছুই বুঝতে পারল না। সে স্রেফ তাদের দিকে তাকিয়ে রইল, যেন পুরো ব্যাপারটা তার কাছে অস্পষ্ট আর অবাধ্য। অন্যদিকে রাজা জারেন তাদের কথার দিকে খুব একটা মনোযোগ দিলেন না। তিনি ফিওনার দিকে স্নেহমাখা চোখে তাকিয়ে বলেন, ফিওনা, কালকের জন্য প্রস্তুত হও। তোমার সামনে তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই রাজ্যের ইতিহাসে তোমার জায়গা তৈরি হবে। সবকিছু বদলে যাবে ফিওনা, সবকিছু। অ্যালিসা আর সিলভা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। অ্যালিসার চোখে তখন একটাই চিন্তা ঘুরছিল, জেসপার আর ফিওনার মধ্যে যদি কিছু থেকে থাকে তবে সেটা একেবারে মুছে গেছে। এবার প্রিন্সকে নিজের করে নেওয়ার শুধু সময়ের অপেক্ষা। গভীর রাত। ফিওনা একা বসে আছে রাজকীয় কক্ষের জানালার কাছে। বাইরে বিশাল ভেনাসের আকাশে তারার মেলা, কিন্তু তার মন পড়ে আছে দূরের পৃথিবীতে। তার গলায় পৃথিবীর ছোট্ট একটা লকেট, যেটা তার গ্র্যান্ডপা তাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। বারবার সেই লকেটটার দিকে তাকিয়ে ফিওনার মনটা ভারী হয়ে আসছে। গ্র্যান্ডপা, মিস ঝাং, তার চেনা গলি, পিকিং ইউনিভার্সিটির আঙিনা, লিয়া, তার সব ফ্রেন্ড, সবকিছু যেন অদৃশ্য শূন্যতায় পরিণত হয়েছে। ফিওনার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। ফিওনা জানালার পেছনে ফিরে তাকালো। তার সামনে এসে দাঁড়ালেন অদ্ভুত মমতাময় মুখ নিয়ে লিয়ারা, তার মা। লিয়ারা ধীরে ধীরে এগিয়ে এলেন, চোখে স্নেহে আলো। তিনি ফিওনার বিষণ্ণ মুখ দেখে থমকে গেলেন। কি হয়েছে ফিওনা, আমার ছোট্ট প্রিন্সেস? তুমি কি পৃথিবীর কথা মনে করছো? ফিওনা মাথা নিচু করে ধীরে ধীরে মাথা নাড়লো, হ্যাঁ জানালো। চোখের কোণা জল চিকচিক করছে। লিয়ারা তার মেয়ের কাছে গিয়ে তার চুলে হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে ফিওনার মনে হলো যেন পৃথিবীর মাটির গন্ধ লেগে আছে। আমার মেয়ে, আমি জানি তোমার মনে কতটা জুড়ে পৃথিবী রয়ে গিয়েছে। তোমার গ্র্যান্ডপা, মিস ঝাং, তোমার ছোট্ট মুহূর্তগুলো, সবকিছু, সেসব ভুলে যাওয়া সম্ভব নয়। জানি তোমার মন খারাপ। লিয়ারা ধীরে ধীরে ফিওনাকে নিজের বুকে টেনে নিলেন। তার গাল ধরে ফিসফিস করে বলল, মা, আমি ওদের সবাইকে খুব মিস করি।
আমার মনে হয় আমি আমার জায়গা হারিয়ে ফেলেছি। লিয়ারার চোখে জল এসে গেল, কিন্তু তিনি মুখে তা প্রকাশ করলেন না। তিনি ফিওনার মাথায় আলতো করে চুমু খেয়ে বললেন, তুমি যেখানেই থাকো না কেন তোমার জায়গা কখনো হারাবে না। পৃথিবীর সঙ্গে তোমার সম্পর্ক চিরকাল থাকবে। কিন্তু এখন তোমার জায়গা এখানেও আছে। এই রাজ্যে তোমার অপেক্ষায় আছে। এই পথ কঠিন হবে, আমি তোমার পাশে আছি। ফিওনা মায়ের কথাগুলো শুনে এক ধরনের ভরসা অনুভব করলো। তার বুকের ভেতরে জমে থাকা কষ্ট একটু একটু করে যেন কমে আসছিল। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মনে হলো এই মুহূর্তে সে যত দূরেই থাকুক, তার মায়ের স্নেহ তাকে আগলে রাখবে। পৃথিবী থেকে দূরে হলেও তার মা তার আশেপাশেই আছে, আর সেটাই তার শক্তি। লিয়ারা কিছুক্ষণ বাদে কক্ষ থেকে বেরিয়ে যায়। ফিওনা বিছানায় বসে বিশ্রাম নিচ্ছিল, চোখ দুটো বন্ধ করে আছোয়া হয়ে আছে। তখনই বিশাল দরজা খুলে এক ড্রাগন সার্ভেন্ট প্রবেশ করলো। তার উচ্চতা অত্যন্ত 6 ফুট, শরীর ঢেকে আছে সোনালী বর্মে, যা হালকা আলোতে ঝলমল করে উঠছে। তার পেছনে আরো 2জন ড্রাগন সার্ভেন্ট, যারা রাজকীয় মর্যাদার ভার বয়ে নিয়ে এসেছে। তাদের হাতে ধরা ছিল বিশাল একটি গাউন। গাউনটি এত বড় যে তারা 3জন মিলে ধরে এসেছে। গাউনটি সিল্কের কাপড়ে যেন নিজে থেকেই আলো ছড়াচ্ছে। চারপাশে সূক্ষ্ম হীরার কারুকাজ, আর তার উপর নীলাভ সবুজ রঙের প্রকৃতি ড্রাগন পাখির পলক দিয়ে তৈরি নকশা। ফিওনা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এত জাঁকজমকপূর্ণ পোশাক সে আগে কখনো দেখেনি। এটা কি? ফিওনা অবাক গলায় বলল। এই মুহূর্তে লিয়ারা কক্ষে প্রবেশ করলেন। তার মুখে এক প্রশান্তি হাসি, যা সবকিছুর উদ্বেগ মুছে দিতে সক্ষম। এটা তোমার জন্য লিটল প্রিন্সেস, কালকের জন্য তৈরি হবে। তোমাকে আমাদের রাজ্যের ঐতিহ্যের অংশ হতে হবে। ফিওনা গাউনটির দিকে তাকিয়ে বলল, মা, এটা তো অনেক ভারী। আমি কখনো এত বড় পোশাক পরিনি। আমি কি এটা সামলাতে পারবো? লিয়ারা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এটা শুধু তোমাকে দরবারে যাওয়ার সময় পড়তে হবে। এখানে তুমি যেমন ইচ্ছা তেমন পোশাক পরতে পারো। আমাদের রাজ্য প্রাচীন ঐতিহ্য মেনে চলে, কিন্তু আমরা আধুনিক পোশাকেও গ্রহণ করছি। তুমি চাইলে চীনের ওয়েস্টার্ন পোশাকও পরতে পারো। ফিওনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাহলে কি আমি চীনের সেই পোশাকগুলো পরতে পারবো? লিয়ারা মাথা নেড়ে বললেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু কালকের দিনের জন্য এই রাজকীয় পোশাকটা তোমাকে পরতে হবে। এটা আমাদের রাজ্যের ঐতিহ্য। ফিওনা আর কিছু বলল না। তার চোখের রাজকীয় গাউনটির ঝকমক আর মায়ের কথার গাম্ভীর্য মিলে এক অনন্য অনুভূতি তৈরি করলো। ভেতরে এক ধরনের সংকোচ থাকলেও সে বুঝতে পারলো এটাই তার নতুন জীবন, আর তাকে এটা মেনে নিতে হবে। ফিওনা এবার তার কক্ষের ডান দিকের জানালার পাশে এসে দাঁড়ালো। এবার জানালার বাইরের দৃশ্য দেখে সে অবাক। আকাশে উড়ে বেড়ানো বিশাল ড্রাগনগুলো, দূর থেকে দেখা স্ফটিকের মতো উজ্জ্বল পাহাড়ের সারি, আর তার মাঝখানে ঝাঁকে ঝাঁকে শহরের জটিল স্থাপত্য। একটা অদ্ভুত বৈপরীত্য, যেন প্রাচীন কোনো রূপকথার রাজ্য আর ভবিষ্যতের কোনো মহাজাগতিক সভ্যতা একসাথে হয়ে গিয়েছে। লিয়ারা তার মেয়ের দিকে এগিয়ে তাকালেন। তার চোখে গভীর মমতা, তার ঠোঁটে মৃদু হাসি। তিনি এসে ফিওনার পাশে দাঁড়ালেন। বাহ, তোমাকে তো বেশ মুগ্ধ মনে হচ্ছে লিটল প্রিন্সেস, তিনি বললেন। ফিওনা জানালার বাইরে তাকিয়ে বলল, মা, এটা তো অবিশ্বাস্য। মনে হয় যেন আমি কোনো রূপকথার রাজ্যে এসেছি, কিন্তু একই সাথে সবকিছু এত আধুনিক। আমি ভাবছিলাম প্রাচীন রাজ্যগুলো হয়তো পুরানো, নয়তো আধুনিক শহরগুলোর ঐতিহ্য ভুলে যায়, কিন্তু এখানে তো দুইটা একসাথে, কিভাবে সম্ভব? লিয়ারা একটু হেসে বললেন, এটাই ভেনাসের বিশেষত্ব। আমরা আমাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি আর রাজকীয় মর্যাদাকে ধরে রেখেছি, কারণ সেটাই আমাদের শেকড়। কিন্তু আমাদের শেকড়ের সাথে আমরা আকাশ ছোঁয়া প্রযুক্তি আর বিজ্ঞানে এগিয়ে গিয়েছি। আমরা জানি প্রাচীন আর আধুনিক দুটোই একসাথে থাকতে পারে, যদি তুমি ভারসাম্য বজায় রাখতে পারো। ফিওনা মুগ্ধ হয়ে বলল, কিন্তু মা, পৃথিবীতে এটা কেউ করে না। সেখানে পুরনো জিনিস ফেলে দেয়, নতুন কিছু বানানো হয়। লিয়ারা তার মেয়েকে কাছে টেনে আনলেন। পৃথিবীও এখন শিখে গিয়েছে ফিওনা। আমাদের রাজ্য অনেক আগে থেকেই জেনেছে কিভাবে ঐতিহ্যকে সম্মান করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। আমাদের প্রাসাদগুলো এখনো রাজাদের আমলের মতোই দেখতে, কিন্তু ভেতরে রয়েছে সব উন্নত প্রযুক্তি, স্ফটিকের দেয়াল যা শক্তিশালী রশ্মি প্রতিরোধ করে, বা বিশাল ড্রাগনদের জন্য তৈরি আমাদের বিমানবন্দরগুলো। তুমি কি জানো আমাদের গবেষণাগারে এমন যন্ত্র আছে যা আমাদের আকাশের বাইরে অন্য গ্রহের সঙ্গেও সংযোগ করতে দেয়? কিন্তু একই সাথে আমরা আমাদের পোশাক, উৎসব আর রাজকীয় মর্যাদা ধরে রেখেছি। তোমার কালকের গাউন যেমন ঐতিহ্যের অংশ, তেমন আমাদের প্রযুক্তিও সেই ঐতিহ্যের রক্ষক। ফিওনা মুগ্ধ হয়ে তার মায়ের দিকে তাকালো। এটা সত্যি অবিশ্বাস্য। আমরা পৃথিবীতে অভ্যাসের সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হবে। লিয়ারা তার কপালে চুমু খেয়ে বললেন, তুমি আমার মেয়ে। তুমি শুধু ভেনাসের নয়, পুরো মহাবিশ্বের প্রতিধ্বনিত করবে একদিন। তোমাকে শুধু শিখতে হবে কিভাবে এই ঐতিহ্য আর আধুনিকতার ভারসাম্য রক্ষা করতে হয়। ফিওনা জানালার বাইরে উঁকি দিয়ে বিশাল এক ড্রাগনকে আকাশে উড়ে যেতে দেখলো। সে মৃদু হেসে বলল, আমি চেষ্টা করব মা।
সকালের আলোতে ভেনাসের রাজপ্রাসাদ জুড়ে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। আজকের দিনটি বিশেষ, কারণ রাজ্যের সামনে ফিওনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রাসাদ ভরে উঠেছে রঙিন পতাকা, ঝুলন্ত স্ফটিক প্রদীপ আর ফুলের সাজে। রাজ্যের ঐতিহ্য পরিবেশ মাঝে মাঝে আধুনিকতার প্রযুক্তির ছোঁয়া স্পষ্ট। আকাশে উড়ছে ড্রোন ক্যামেরা, যা পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। ফিওনার ঘর সাজগোজ চলছে। বিশাল সোনালী গাউনটি 3জন ড্রাগন সার্ভেন্ট মিলে ধরে রেখেছে। গাউনটি সাদা আর সোনার মিশ্রণে রাজকীয় অথচ নরম এক আভা তৈরি হয়েছে। ফিওনার মুকুটটি তার মা লিয়ারার প্রিয় স্ফটিক দিয়ে তৈরি, যা আরও উজ্জ্বল দেখাচ্ছে। ফিওনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে একবার ভাবল, আমি কি সত্যি এই ফ্লোরাস রাজ্যের প্রিন্সেস? লিয়ারা তার পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে অনেক সুন্দর লাগছে ফিওনা। আজকে শুধু প্রাসাদ নয়, পুরো ভেনাস তোমাকে দেখে মুগ্ধ হবে। অন্যদিকে রাজপ্রাসাদের বাইরে থেকে ঘোষণা এলো, ড্রাকোনিস, জ্যাসপার আর তার পুরো রাজ্যের সদস্যরা রওনা দিয়েছে। ড্রাকোনিসের নির্দেশে আজকের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছিল ভেনাসের রাজকীয় পাথরের গাড়ি। যদিও ড্রাগনরা আকাশে উড়তে পারে, তবে বিশেষ অনুষ্ঠানের গুরুত্ব প্রকাশের জন্য এমন ঐতিহ্যবাহী গাড়ি ব্যবহার করা হয়। গাড়িগুলো বিশাল আকারের এবং ভাস্কর্যের মতো নিখুঁত কারুকার্যে তৈরি। চকচকে কালো পাথরের ওপর সোনালী আর রূপার কারুকাজে লিপিবদ্ধ করা রাজ্যের ইতিহাস যেন চোখে পড়ে। জ্যাসপার আর ড্রাকোনিস একটি বিশাল পাথরের প্রাইভেট কারে চড়ে ভেনাসের কেন্দ্রস্থলে অবস্থিত ফ্লোরাস রাজ্যের দিকে রওনা দেয়। গাড়িটির ছাদ স্বচ্ছ স্ফটিক দিয়ে তৈরি, যার ভেতর থেকে আকাশের দৃশ্য দেখা যায়। গাড়ি চলতে তার চারপাশের হালকা সোনালী আলো বিচ্ছুরিত হতে থাকে। ড্রাকোনিস একপাশে বসে হাত ভাঁজ করে জানালার বাইরে তাকিয়ে রয়েছেন, তার চেহারায় দৃঢ়তার ছাপ। অন্যদিকে জ্যাসপার বসে আছে সাদা রঙের ব্লেজার স্যুট পরে, তার ব্যক্তিত্বকে আরও গম্ভীর ও আকর্ষণীয় করে তুলেছে। তার ব্লেজারের সাদা কাপড়ের ওপর সূক্ষ্ম রূপার সুতোয় জ্যোতির্বলের মতো নকশা করা, যা পুরো ভেনাসের অভিজাততা প্রকাশ করে। কিন্তু তার চোখে মুখে এক ধরনের দ্বিধা আর অজানা চিন্তা। ড্রাকোনিস একসময় চুপ করে জ্যাসপার দিকে তাকিয়ে বললেন, তোমার এত ভেবে লাভ নেই। আজকের দিনটা শুধু তোমার নয়, পুরো ভেনাসের জন্য গুরুত্বপূর্ণ। মনে রেখো, রাজার সম্মান সবকিছুর উপরে। জ্যাসপার কোনো উত্তর দিল না। সে জানালার বাইরে রাস্তার দিকে তাকিয়েছিল। রাস্তার দুপাশে ঝুলছে লতা পাতার সাজানো শৈল্পিক প্রদীপ, যেগুলো যেন রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তাদের গাড়ির পেছনে একাধিক ড্রাগন গার্ডদের গাড়ি, যেগুলো একই ধরনের পাথর দিয়ে তৈরি। গাড়ি ধীরে ধীরে ফ্লোরাস রাজ্যের প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রাসাদ দূর থেকে দেখা যাচ্ছিল, তার বিশাল প্রবেশদ্বার সোনালী আলোয় আলোকিত। জ্যাসপারের মন ভেঙে পড়ছিল প্রতিটি মুহূর্তে। সে জানতো এই যাত্রা তার জীবনের মোড় পরিবর্তন করবে। অবশেষে জ্যাসপাররা ফ্লোরাস রাজ্যে প্রবেশ করল। প্রাসাদের বিশাল প্রবেশদ্বার জ্বলজ্বল করছিল সোনালী আর লাল রূপালী আলোয়। প্রাসাদের সামনে দাঁড়িয়ে ছিল রাজ্যের উচ্চপদস্থ ড্রাগন অভিজাতরা। ড্রাকোনিস ও জ্যাসপারকে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো। বিশাল সুরেলা তুরি বাজিয়ে ঘোষণা করা হলো তাদের আগমন। সবার চোখ ছিল জ্যাসপারের উপর, যার ব্যক্তিত্ব আর পোশাকে রাজকীয় মহিমাকে আরো উজ্জ্বল করেছিল। ড্রাকোনিস গাড়ি থেকে নেমে দৃঢ়ভাবে হাঁটা শুরু করলেন, আর তার পেছনে ধীর পায়ে এগিয়ে চলছে জ্যাসপার। রাজপ্রাসাদের মূল দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজা জারেন নিজের ড্রাকোনিসকে স্বাগত জানালেন। আজকের দিনটি ভেনাসের ইতিহাসে একটি নতুন অধ্যায়, বললেন জারেন, চোখে আত্মবিশ্বাসের ঝলক নিয়ে। ড্রাকোনিসও মাথা নাড়লেন। নিঃসন্দেহে আজকের দিনে লিয়ারার সন্তানকে পুরো ভেনাসের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে, আর আমাদের ছেলেমেয়ের বিবাহের দিন ধার্য করা হবে। তার কণ্ঠে এক ধরনের গর্ব। তবে জ্যাসপার এসব কথা খুব একটা মনোযোগ দিচ্ছিল না। সে পাশেই দাঁড়িয়ে ছিল। অভিজাত ড্রাগনদের দিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিজের চিন্তায় ডুবে গেল। লিয়ারার সন্তান, এই ঘোষণাটি তার কানে পৌঁছালেও তার মনের গভীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না। তার মাথায় একটাই চিন্তা, কিভাবে নিজের বিয়ে আটকানো যায়। সে ড্রাকোনিসের নির্দেশে আর রাজা জারেনের রাজকীয় ঘোষণা তাকে বিয়ের জন্য চাপের মুখে ফেলবে। কিন্তু জ্যাসপার কখনোই নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু মানতে রাজি নয়। তার মন অস্থির, কিন্তু তার মুখে এক ধরনের শান্ত অভিব্যক্তি। সবার মধ্যে এক ধরনের উৎসব মুখর পরিবেশ ছিল, তবে জ্যাসপারের কাছে তা কেবলই একটি আনুষ্ঠানিকতা। তার চিন্তার গভীরে ছিল এক কঠিন সিদ্ধান্তের ভার। আজকের দিনটা শেষ করতে পারলেই শান্তি, মনে মনে বলল সে। প্রাসাদের ভেতরের দিকে পা বাড়ানোর সময় রাজকীয় হল ঘরটি যেন সোনার আলোয় ঝকমক করছে। বিশাল ঝাড়বাতি, কাচের প্রতিফলনে ছড়িয়ে পড়া আলো রাজপ্রাসাদের প্রতিটি কোণে আলোকিত। উপস্থিত অতিথিরা শোভিত পোশাকে একত্রিত হয়েছে, মুখে উত্তেজনা আর চোখে প্রশ্ন। মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন রাজা জারেন, গম্ভীর কিন্তু গর্বিত ভঙ্গিতে। তার পাশে অ্যালিসা আর সিলভা। ড্রাকোনিস পুরো রাজ্য আজ অপেক্ষায়।
শুনবে এমন এক ঘোষণা যা ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করবে। রাজা জারেন সামনের দিকে এক পা এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্যে হাত তুলে বললেন। হল ঘরের কোলাহল থেমে গেল, যেন এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছে। রাজা গভীর স্বরে বললেন, আজকের দিনটি ভেনাসের জন্য এক নতুন সূচনা, এক নতুন গল্পের, এক নতুন উত্তরাধিকারী গল্প। অনেক বছর ধরে আমার বোন লিয়ারাকে বন্দি করে রেখেছিলাম একজন মানবকে বিয়ে করার অপরাধে। আমরা ভেবেছিলাম তার এই সিদ্ধান্ত হয়তো আমাদের লিয়ারাকে হারিয়ে ফেলবো, কিন্তু আজ আমি বলতে পারি আমরা তাকে হারাইনি, উল্টো আমরা তার অংশকে ফিরে পেয়েছি। মঞ্চে সবাই ফিসফিস করছিল, লিয়ারার অংশ, কি বলতে চাইছেন তিনি? অ্যালিসা আর সিলভা মাথা নিচু করে ভাবছিল ফিওনাকে দেখার পর প্রিন্সের প্রতিক্রিয়া কি হবে। রাজা জারেন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন, তার কণ্ঠে এবার গর্বের সুর। আমার বোন লিয়ারার মেয়ে, আমার ভাগ্নে আজ এখানে উপস্থিত হবে। এতদিন সে পৃথিবীতে মানবী হিসেবে বসবাস করেছিল, কিন্তু তার রক্তে বইছে ড্রাগনের শক্তি। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে সেই আমাদের হারানো উত্তরাধিকারী। সে আজ ড্রাগন রূপে ভেনাসে ফিরে এসেছে। জ্যাসপার মঞ্চের এক কোণে দাঁড়িয়েছিল। এতক্ষণ তার চোখে ছিল অন্যমনস্কতা, এই অনুষ্ঠানের জন্য তার কোনো আগ্রহ ছিল না, কিন্তু রাজা জারেনের কথা শুনে তার মনোযোগ ফিরে এলো। লিয়ারার মেয়ে। জ্যাসপারের মুখে অদ্ভুত এক ভাব ফুটে উঠল। মানবী থেকে ড্রাগন, এটা কিভাবে সম্ভব? নিজের মনে প্রশ্ন করলো। এক মুহূর্তের জন্য তার মনে পড়লো পৃথিবীর সেই ছোট্ট মুখ। তার হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য কাঁপন জাগলো, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিল। সে জানতো এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য নিজের ভবিষ্যৎ পরিকল্পনা রক্ষা করা। অ্যালিসা আর সিলভা মঞ্চের পেছন থেকে সব দেখছিল। তারা এতটাই চিন্তিত যে কোনো কথা খুঁজে পাচ্ছিল না। অ্যালিসার মনে চলছিল দোলাচল। ফিওনার যদি সবকিছু মনে থাকে। রাজা জারেন হাত তুললেন, তোমরা সবাই প্রস্তুত হও। এখন তোমাদের সামনে হাজির করা হবে আমার ভাগ্নেকে, যে শুধু লিয়ারার উত্তরাধিকারী নয়, ভেনাসের ভবিষ্যতের অংশ। জ্যাসপারের মুখে এবার সামান্য অবাক চাহনি দেখা দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি দেখা গেল। মানবী থেকে ড্রাগন, তাহলে এবার দেখা যাক ভেনাসের এই নতুন উত্তরাধিকারী আর কি কি চমক দিতে পারে। মনে মনে বলল, কিন্তু তার চিন্তার গভীরে কোথাও এক অজানা সংখ্যা ছায়া ফেলছিল, যা সে নিজেও বুঝতে পারল না। ফ্লোরাস রাজপ্রাসাদের সোনালী দরবার যেন ভেনাসের ঐশ্বর্যের প্রতীক। ঝাড়বাতির আলো প্রতিটি কোণা জ্বলজ্বল করছিল। রাজ্যের অভিজাত অতিথিরা উপস্থিত, সবার চোখে মুখে মুগ্ধতা আর কৌতূহল। জ্যাসপার দরবারের এক কোণে দাঁড়িয়ে আছে, মনমরা আর বিষণ্ণ। রাজা ড্রাকনিসের আদেশ তাকে এখানে আসতে হয়েছে, যদিও সে মন থেকে এই অনুষ্ঠানে থাকতে চায়নি। বিশেষ করে অ্যালিসার সঙ্গে বিবাহের প্রসঙ্গ শুনলেই তার মনে বিরক্তি আর অসহায়তার মিশেল দেখা দেয়। ঠিক তখনই দরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবার দৃষ্টি সিঁড়ির দিকে নিবদ্ধ হলো। মৃদু পায়ের শব্দ আর রাজকীয় গাউন ঘষার কোমল সুর যেন পুরো পরিবেশকে জাদুময় করে তুলল। রাজা জারেন এক পাশে এসে দাঁড়ালো। এক অনিন্দ সুন্দরী তরুণী, তার মাথায় রাজকীয় মুকুট, লাল সোনার গাউন তার রূপকে আরো অভিজাত্যের ছোঁয়া দিচ্ছে। ফিওনা। জ্যাসপার প্রথমে বিশ্বাস করতে পারল না। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তে থেমে গেল, আবার দ্রুত বিট করতে শুরু করলো। সে মন্ত্রমুগ্ধের মতো ফিওনার দিকে তাকিয়ে রইল। এটা কি সম্ভব? ফিওনা এখানে ভেনাসের ড্রাগন হয়ে? তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ড্রাকনিস, যিনি এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার দৃষ্টি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি গভীর শ্বাস নিয়ে ফিওনার দিকে তাকালেন। তার মনে পড়ে গেল সেই মুহূর্ত যখন তিনি এলড্রা রাজ্যের বিশেষ কক্ষে ফিওনাকে প্রথম দেখেছিলেন, যে ভেনাসে প্রথমবার পা রেখেছিল তার পুত্র জ্যাসপারের জন্য, যাকে জ্যাসপারের জীবন থেকে সরিয়ে দিতে তিনি মিথ্যা কথা বলেছিলেন। জ্যাসপারকে এক অদ্ভুত মানবীর প্রেমে তার ছেলে পাগল। আজ সেই মেয়ে ড্রাগনের রক্তে প্রবাহিত, তাও আবার লিয়ারার সন্তান। আলবিরার মুখ বিস্ময়ে ঢেকে গেল। ফিসফিস করে বলল, এটা কি সম্ভব? ফিওনা এখানে? সে তো আমাদের সঙ্গেই ছিল মাউন্টেন গ্লাস হাউসে। তখনও কি আমরা জানতাম না যে সে লিয়ারার মেয়ে? থাইনিয়াস এবং অ্যাকোয়ারার মুখের দিকে তাকালো একে অপরের। অ্যাকোয়ারা তখন বলল, আমি তো ভেবেছিলাম ফিওনা শুধুমাত্র একজন মানবী, কিন্তু তার মধ্যে ড্রাগনের রক্ত থাকে, এটা স্পষ্ট। তার আসল পরিচয় এতদিন লুকিয়েছিল। এথিরিয়ান, যে বরাবরই শান্ত আর বিচক্ষণ, ফিওনার দিকে গভীর নজরে তাকিয়ে বলল, আমাদের উচিত ছিল এটা আগে থেকেই বোঝা, কিন্তু হঠাৎ করে কিভাবে সবকিছু বদলে গেল? ফিওনা মানবী থেকে ড্রাগন হয়ে গেল কিভাবে? জ্যাসপারের ভিতরে তখন অন্যরকম ঝড় চলছিল। জ্যাসপার দাঁড়িয়ে আছে এক কোণে, তার চোখ ফিওনার উপর আটকে আছে, আর হৃদয় যেন থেমে গিয়ে আবার দ্রুত বিট করতে শুরু করেছে। সে নিশ্চিত এটাই তার ফিওনা, কিন্তু কিভাবে? ফিওনা এখানে কিভাবে এলো? রাজা জারেন গম্ভীর কণ্ঠে বললেন, সকলকে জানানো হচ্ছে যে এই মেয়েটি আমার বোন লিয়ারার কন্যা, প্রাসাদের হারিয়ে যাওয়া একমাত্র রক্তের উত্তরাধিকারী। বহুদিন পর আমাদের মাঝে ফিরে এসেছে। সে ফ্লোরাস রাজ্যের ছোট প্রিন্সেস ফিওনা। দরবার জুড়ে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই ফিসফিস করতে লাগলো। তবে সেই গুঞ্জনের মধ্যে জ্যাসপার যেন আর কিছুই শুনতে পেল না। তার কানে শুধু বারবার একটা কথাই বাজতে লাগলো, প্রিন্সেস ফিওনা।
জেসপারের ভিতরে এক গভীর টান অনুভূত হলো। এটা তার হামিংবার্ড, সে নিশ্চিত, কিন্তু তার মনে আরো একটা প্রশ্ন জাগছে। যদি সে ফিওনা হয় তাহলে রাজা জারেন তাকে লিয়েরার কন্যা বলে কেন পরিচয় দিচ্ছেন? তার হৃদয় আবার তীব্রভাবে বিট করলো। সে নিজেকে বারবার বলতে চাইছে, না, আমি ভুল হতে পারি না, আমার হামিংবার্ডকে চিনতে আমার কখনো ভুল হবে না। কিন্তু সে যদি অন্য কেউ হয়? এক মুহূর্তের জন্য সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, না, হয়তো এটা কেবল চেহারার মিল, হয়তো এটা ফিওনা নয়। কিন্তু যতবার সে ফিওনার দিকে তাকাচ্ছে তার হৃদয় যেন বুনোগতিতে ছুটে চলেছে। ফিওনা, সে নিজে ভেতরের নামটি ফিসফিস করলো। এই নাম যেন তার আত্মার গভীরে ঝড় তুলছে। তখনই ফিওনার চোখ একবারের জন্য জেসপারের দিকে গেল। তার নির্লিপ্ত দৃষ্টি দেখে জেসপারের বুকের ভেতরটা ভারী শূন্যতা তৈরি হলো। ফিওনার চোখে তাকে চেনার কোনো লক্ষণ নেই। জেসপার নিজের মনে বলল, না, এটা অসম্ভব, এটা আমার হামিংবার্ড, তাকে চিনতে ভুল হওয়ার প্রশ্নই আসে না। যদি সে অন্য কেউ হতো তবে আমার হৃদয় কখনো এভাবে প্রতিক্রিয়া করতো না। রাজা জারেন তার বক্তব্য শেষ করে ফিওনার দিকে তাকালেন। এখন থেকে প্রাসাদ তোমারই ঘর, তুমি এই রাজ্যের উত্তরাধিকারী, এখানে তোমার সবকিছু প্রস্তুত। জেসপার মনে মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই ফিওনা যদি আমার ফিওনা হয় তবে সে আমাকে দেখে কোনো রিয়াকশন কেন করলো না? তার ইচ্ছে হলো প্রাসাদের নিয়মকানুন ভেঙে ছুটে গিয়ে ফিওনাকে জড়িয়ে ধরতে, জানতে চাইতে, তুমি কি জানো আমি তোমার জন্য কতটা প্রতীক্ষায় ছিলাম? কিন্তু সে জানে এই মুহূর্তে তা অসম্ভব। তবু তার ভেতরে এক ক্লান্ত অনুভূতি তাকে বলছিল, তুমি যদি সত্যি আমার ফিওনা হও তবে আমি তোমার হারানো সব স্মৃতিগুলো ফিরে আনবো, চেষ্টা করব, আমি প্রমাণ করব যে তুমি শুধু আমারই। এথিরিয়ান জেসপার দিকে এগিয়ে এসে তার গম্ভীর মুখাভাবের দিকে নজর দিল। এথিরিয়ান বিস্ময়ে প্রশ্ন করলো, জেসু ভাইয়া, ফিওনা ড্রাগন ছিল, তা আবার ফ্লোরাস রাজ্যের প্রিন্সেস। তার প্রশ্নের উত্তরে জেসপার গভীরভাবে চিন্তিত হলো। জেসপার যেন তার অন্তরের গভীর থেকে একটা ভারী নিঃশ্বাস নিল। হয়তো সে বলল, কিন্তু আমার হামিংবার্ড, সে একবারও আমার দিকে তাকাচ্ছে না, সে আমাকে চিনতেই পারছে না। এথেরিয়ান হাস্যোজ্জ্বল কিন্তু চিন্তিত মুখ নিয়ে বলল, কিভাবে চিনবে ভাইয়া? তুমি ওর সমস্ত স্মৃতি লকেটের মধ্যে ক্যাপচার করে রেখেছো, আবার সেটা গভীর সাগরে ফেলে দিয়েছো। জেসপার কষ্টের ছাপ নিয়ে বলল, তবুও কি ওর হৃদয় একবারও ভাবছে না যে আমি ওর কাছে কতটা আপন? এথিরিয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, এটা তোমার জন্য কঠিন হতে পারে, কিন্তু ফিওনার হৃদয় অনুভব করবে একটা সময়। এথিরিয়ান সতর্কতার সাথে বলল, তোমার উচিত ওকে সময় দেওয়া, একদিন হয়তো সে মনে করতে পারবে তোমার কথা। জেসপারের মুখে একটা কঠিন হাসি নিয়ে বলল, আমি অপেক্ষা করব, কারণ আমি জানি আমার হামিংবার্ড কখনো হারিয়ে যাবে না আমার কাছ থেকে। ড্রাকনিস জেসপার দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়েছিল, ছেলের মুখায়বের প্রতি অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। সে জানত ফিওনার মনে জেসপারের কোনো স্মৃতি নেই, কিন্তু জেসপারের স্মৃতিগুলো ছিল কষ্টের এক অতল গহ্বর। সেই স্মৃতিগুলি তার হৃদয় এমনভাবে খোদিত হয়ে আছে সেগুলো কখনো মুছবে না। জেসপার যখন দূরে ফিওনাকে দেখছিল তার চোখে অস্বাভাবিক এক শূন্যতা ছিল। ড্রাকনিসের মনে দুশ্চিন্তার ঢেউ বয়ে গেল। এখন তার একটাই প্রশ্ন ঘুরছিল, জেসপার কি এবার এলিসাকে বিয়ে করতে মানা করবে? ড্রাকনিসের মনে একদিকে আশা, অন্যদিকে দুশ্চিন্তার ভর করছে। যদি জেসপার ফিওনার প্রতি তার অনুভূতি ভুলে যেতে না পারে তবে এলিসার সাথে তার বিয়ের পরিকল্পনা কিভাবে সফল হবে? সে জানত জেসপার হৃদয় এখনো ফিওনার জন্য দোলা খাচ্ছে, আর এই পরিস্থিতিতে রাজা জারেনকে দেওয়া এলিসার প্রতি তার প্রতিশ্রুতি অন্ধকারে চলে যাবে। এমন পরিস্থিতিতে ড্রাকনিসের মনে একটা প্রশ্ন জেগে উঠল, জেসপার কি তার ভালোবাসাকে পুনরায় পাওয়ার জন্য সংগ্রাম করবে, নাকি পরিবারের সম্মান আর দায়িত্বকে গুরুত্ব দিয়ে এলিসাকে গ্রহণ করবে? ড্রাকনিসের দৃষ্টি যখন জেসপার দিকে গেল সে বুঝতে পারল ছেলের চোখে একটা সংকল্পের ছাপ, কিন্তু সেই সংকল্প কি জেসপার কি সত্যি মেনে নেবে? হঠাৎ করে রাজা জারেন মঞ্চে ড্রাকনিস আর জেসপারকে ডাকলেন। তার গম্ভীর কণ্ঠস্বর পুরো হল ঘর জুড়ে গুঞ্জন সৃষ্টি করলো। এটা ভেনাসের রাজা ড্রাকনিস। তিনি ঘোষণা করলেন, এলডর রাজ্যের এবং পুরো ভেনাসের কিং, আর তার পুত্র, আমাদের ভেনাসের একমাত্র প্রিন্স জেসপার অরিজিন। জেসপারের নাম উচ্চারিত হতেই ফিওনার হৃদয়ে একটা শীতল ঝড় বয়ে গেল। তার গ্র্যান্ডপা বলেছিল জেসপার আর সে দুজনকে ভালোবেসেছিল। মুহূর্তের মধ্যে যেন মহাবিশ্ব থেমে গেল, সবকিছু অদৃশ্য হয়ে গেল। ফিওনা জেসপারের দিকে তাকালো, তাদের দৃষ্টির গভীর সংযোগ স্থাপন হলো। দুজোড়া চোখের মিলন ঘটল। জেসপারের সবুজ চোখের দৃষ্টিতে ফিওনা এক অদ্ভুত চেনা অনুভূতি হলো, কিন্তু সেই অনুভূতি খুব দ্রুত তীব্র যন্ত্রণায় পরিণত হলো। মস্তিষ্কের গভীরে কিছু অস্পষ্ট স্মৃতি আবছা করে ভেসে উঠতে শুরু করলো। না না, ফিওনা চিৎকার করে উঠতে ছিল, কিন্তু তার কণ্ঠ রোধ হলো। মাথার ভেতর যেন একটি বিস্ফোরণ ঘটছে। এই মুহূর্তে সবকিছু তার হাতের বাইরে চলে যাচ্ছে। আবছা স্মৃতির ঝাপটা সে তলিয়ে যাচ্ছে। স্মৃতির পেছনে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য আর একান্ত অচেনা অনুভূতি তার মস্তিষ্কে বিদ্ধ করছে।
ফিওনার মাথার ভেতর তীব্র যন্ত্রণা ঝড়ের মতো ঘুরছিল। তার চারপাশের দৃশ্যগুলো ঝাপসা হয়ে গেল। মঞ্চের আলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে, আর এক মুহূর্তে মনে হলো সে অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছে। ঠিক তখনই শক্ত অথচ উষ্ণ একজোড়া হাত তাকে ধরে ফেলল, আর দেহ ভারহীন হয়ে সেই হাতের ভর করলো, যেন সেই হাতই ছিল তার একমাত্র আশ্রয়। ফিওনার অচেতন শরীর ধীরে ধীরে জড়িয়ে গেল সেই বুকের গভীর উষ্ণতায়। জেসপার তাকে নিজের হাতে তুলে নিল, যেন সে ভেনাসের সবথেকে মূল্যবান কিছু ধরে রেখেছে। তার চোখে অদ্ভুত এক উদ্বেগ ঝিলমিল করছিল, কিন্তু মুখের গভীরে স্থিরতা। ফিওনার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে তার সবুজ চোখের গভীরে অনুভূতি জেগে উঠল। আমার হামিংবার্ড, জাসপার মনে মনে বলল। তার হৃদয় এক মুহূর্তের জন্য ভারী হয়ে গেল, কারণ সে বুঝতে পারল ফিওনার স্মৃতির কোনো চিহ্নই তাকে চিনতে সাহায্য করছে না। তবুও ফিওনার মুখের এক ঝলক শান্তি খুঁজে পেল জাসপার। তাকে সে নিজের বুকের মধ্যে শক্ত করে ধরে রাখলো, যেন মহাবিশ্বের কোনো শক্তি তাকে আর ছিনিয়ে নিতে না পারে। মঞ্চের সমস্ত দর্শকের সামনে সেই মুহূর্তটি যেন স্থির হয়ে গেল। জাসপারের চোখে ছিল অসীম এক প্রতিজ্ঞা, এবার সে কিছুতেই তার হামিংবার্ডকে হারাবে না।